রৌদ্র গভীর মনোযোগ দিয়ে ভাবছে তোরার কিছু কথাগুলো রৌদ্রের মাথায় ঘুরে বেড়াচ্ছে। তোরা তখন এক ধমকের মতো বলেছে, যদি আমাকে আপনার সত্যি ভালো লাগে তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে আমার প্রতি আপনার ভালো লাগা আছে। আপনার ভালোবাসা যদি সত্যিকারের হয়ও তবে জোর করে ভালোবাসা চায় না। ভালোবাসা অর্জন করতে হয় নিজের চরিত্র বদলে, সম্মান করে নিজেকে নিজের করে নিতে হয়। আপনি হয়তো বিয়ে করে আমার শরীর পেতে পারবেন কিন্তু মন পাবেন না। আপনার ভালোবাসা যদি প্রকৃত হয় তাহলে আপনি আমার শরীরে নয়, প্রথমে আমার মনকে পাওয়ার চেষ্টা করবেন। আমি আপনাকে 1 মাস সময় দিব। এই 1 মাসে আপনাকে বদলাতে হবে। যেসব মেয়েদের সঙ্গে আপনি দিনরাত কাটিয়েছেন তাদের কাছ থেকে ক্ষমা চাইতে হবে এবং নিচে নামাজে ও মনে যেতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে মাফ চাইতে হবে। আমার শর্তগুলো যদি আপনি 1 মাসের মধ্যে পূরণ করতে পারেন তবেই আমি আপনাকে 3 কবুল বলে বিয়ে করব। রৌদ্র অনেকক্ষণ ভেবে কিছু বলতে চাচ্ছিল কিন্তু তোরার কণ্ঠ সেই মুহূর্তেই আবার গর্জে উঠল, তীক্ষ্ণ দৃঢ়, অথচ ভেতরে কাঁপন জাগানো এক স্বরে সে বলল, কি হলো, আপনি কি রাজি? এছাড়া যদি আপনি আমাকে বিয়ে করতে চান তাহলে করতে পারেন, তবে আমি আপনাকে আগে থেকেই বলে রাখছি এই জীবন থাকতে আমি কখনো আপনাকে স্বামী হিসেবে সম্মান দিব না। অর্থাৎ আপনি আমার জীবনে থাকবেন কিন্তু আমার মনে কোনো জায়গা পাবেন না, কারণ একজন নারী কখনোই চায় না তার স্বামী হোক আপনার মতো একজন মানুষ। যদিও কেউ চায় সেটা তাদের মন মানসিকতা, কিন্তু আমি আলাদা। আমি আপনাকে আমার স্বামী হিসেবে চাই না। রৌদ্র খান। তোরার কথা শুনে রৌদ্রের মুখে কোনো কথা ফুটল না, চোখ দুটো হঠাৎই স্থির হয়ে গেল। তারপর ঠোঁটের কোণে হালকা একটা রাগ আর অভিমান মিশে এক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো তুরার দিকে। মুহূর্তেই সে তার গার্ডদের দিকে তাকিয়ে নিঃশব্দে এক ইশারা করলো। গার্ডরা বসের চোখের ভাষা বুঝতে সময় নিল না, দ্রুত কাজীকে নিয়ে জায়গা ছাড়লো। তারপর রৌদ্র নিজেই গভীর শ্বাস নিয়ে বড় বড় পা ফেলে বাইরে চলে গেল। রৌদ্র চলে যেতেই তোরা চারপাশে একবার তাকালো, তারপর হঠাৎ নিজের আনন্দ চেপে রাখতে পারলো না। মুখে ফুটে উঠলো দুষ্ট এক হাসি, চোখে চকচক করলো বিজয়ের ঝিলিক। মুহূর্তেই সে 2 হাত উঁচু করে নাচতে শুরু করলো, নিজের মনেই বলল, ঢিঙ্কা চিকা তোরা তুই শেষ পর্যন্ত পেরেছিস। তার গলায় খুশির সুর, মুখে আক্রাশে দুষ্ট তৃপ্তি। তারপর সামান্য থেমে হাসতে হাসতে বলল, এখন আমি এই 1 মাসের মধ্যে যেভাবেই হোক পালাবো। আমি তো জাস্ট রৌদ্র ভাইকে ভালো হতে বলতাম, তাই বলে কি আমি তার জীবনে থাকবো? কখনো না। আমার যে করেই হোক এখান থেকে পালাতে হবে। তোরা কথাগুলো বলতে বলতে নিজের চুল ঠিক করলো, আয়নার দিকে গিয়ে তাকে চোখ টিপ দিল, যেন নিজের বুদ্ধির প্রশংসা করছে নিজেই। তোরা তুই তো জিনিয়াস রে। পুরো হাসপাতাল যেন এক তাণ্ডব ক্ষেত্র হয়ে উঠেছে। ওয়ার্ডের ভেতর রোগীর আর্তনাদ, নার্সদের তোড়ঝাড় সবকিছু ঢেকে দিচ্ছে এক মানুষের পাগল হয়ে যাওয়া চিৎকার। শিহাব চোখ লাল হয়ে উঠেছে, মাথার চুল এলোমেলো, হাতে ব্যান্ডেজ জড়ানো, রক্তাক্ত দাগ তবুও থামছে না। আর ডাক্তাররা চেষ্টা করছে তাকে শান্ত করতে, কিন্তু কোনো কিছুর তোয়াক্কা করছে না সে। পাগলের মতো ধাক্কা মারছে, চিৎকার করে কাঁদছে, ভেঙে ফেলছে সামনে থাকা জিনিসপত্র। চারপাশে সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে, যেন কেউ আগুনের সামনে পড়েছে। শিহাব বুক ফেটে যাওয়া গলায় গর্জে উঠলো, চোখে আগুন নিয়ে বলল, আমি ওই রৌদ্রকে ছাড়বো না, ওকে আমি মেরে ফেলবো। ওই আমার কাছ থেকে আমার তোরাকে কেড়ে নিচ্ছে। আজ আমি শুধুমাত্র তার জন্য তোরাকে পাচ্ছি না। শিহাব দেয়ালে ঘুষি মারলো, ব্যথায় মুখ কুঁচকে গেল কিন্তু থামলো না। কণ্ঠ আরো ভারী হয়ে উঠল, তোরা আমার হাত ধরতে চাই কিন্তু এই রৌদ্রের বাচ্চা আমাদের জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি ছাড়বো না রৌদ্রকে, আমি ছাড়বো না। তার চোখে চলার রক্ত একসাথে গড়িয়ে পড়ছে, মুখে ব্যথা কিন্তু হৃদয়ে শুধু একটাই আগুন, প্রেম, ক্ষোভ আর প্রতিশোধের। শিহাবের কেবিনের বাইরে শিহাবের বাবা মা মাথা ধরে বসে আছে, চোখে অজস্র উদ্বেগ আর কষ্ট। তাদের ছেলেটা যেমন বেদনাদায়ক অবস্থায় পড়ে আছে দেখে তারা কোনোভাবেই মেনে নিচ্ছে না। বারবার নিজেরা একে অপরকে চেপে ধরে ফিস ফিস করে বলছে, আমাদের একটা মাত্র ছেলে, যদি কিছু হয়ে যায় তাহলে তারা বাঁচতে পারবে না। শিহাবের বাবা কোজামিল করে বহু গুন্ডা লাগিয়েছে, খোঁজ করে রৌদ্রকে এনে দেবার জন্য টাকা দিয়ে লোক জোগাড় করেছেন আর পুলিশে অভিযোগও করেছেন। রাজশাহীর প্রতিটি কোণা তন্ন তন্ন করে খোঁজ চলছে, রাস্তাঘাট, অট্টালিকা, পরিচিত কারো বাড়ি, সব দিকেই ছেকে দেখা হচ্ছে, তবুও কোনো সন্ধান মিলছে না। লোকজন বলছে রৌদ্র যে তোরাকে কোথায় রেখেছে, মনে হচ্ছে পৃথিবীতে কেবল
কেবল রৌদ্র ছাড়া আর কেউ জানে না। এমন অনিশ্চয়তার মধ্যে শিহাবের বাবা মার বুক কেঁপে ওঠে। চোখে অনুতপ্ত এক আশঙ্কা, কখনো শান্তি নেই তাদের মনে। শিহাব কক্ষের ভেতরে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। কেবিনের বেঞ্চ, টেবিল, ইনফিউশন স্ট্যান্ড যত কিছু হাতে পাচ্ছে সব ভেঙে ফেলছে। ওষুধের বোতল গড়িয়ে পড়ছে, পত্রিকা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। নিজের চুল আঁকড়ে ধরে বারবার নিজের কানে থাকার মতো বলে উঠছে, ছাড়বো না, আমি রৌদ্রকে ছাড়বো না, আমি ওর শেষ দেখে নেব। রৌদ্র গাড়ির কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে চিন্তার ছাপ। তখন বাড়ি থেকে সোজা এসে নদীর পাড়ে নেমেছে। রাস্তায় গাড়ি থামিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রৌদ্রের পাশে একজন গার্ডও দাঁড়িয়ে আছে। রৌদ্রকে উদ্বিগ্ন দেখে গার্ড এগিয়ে এসে বিনয়পূর্ণ কণ্ঠে বলল, বস, যদি কিছু মনে না করেন আমি একটু কথা বলবো। ম্যাম যা বললেন আসলে খারাপ কিছু বলেননি। ম্যামের কথাগুলো যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে আপনারও ভালো হবে, আপনি ম্যামকেও পেয়ে যাবেন। পৃথিবীর সব নারী এক নয়, কারো স্বপ্ন থাকে, ইচ্ছে থাকে একজন ভালো স্বামী পেতে। ম্যামেরও তেমনই একটা আশা আছে। তাই ম্যাম চাইছেন আপনি সব ছেড়ে দিয়ে ম্যামের মনের মতো হওয়ার চেষ্টা করুন। আর এত কথা বলার জন্য আমি দুঃখিত, ভালো মনে হলো তাই আপনাকে বলতে হলো। রৌদ্র গার্ডের কথাগুলো শুনে গভীরভাবে নিঃশ্বাস ফেলল। বুকের ভেতরটা যেন হঠাৎ করেই ভারী হয়ে উঠল। কেন জানি না আজ নিজের কাছে নিজেকে ভীষণ ছোট আর নোংরা মনে হচ্ছে তার। চোখ বন্ধ করলে ভেসে উঠছে একের পর এক মুখ, যত নারীর সঙ্গে সময় কাটিয়েছে, যাদের অনুভূতি নিয়ে খেলেছে, তাদের প্রতিটা চাহনি আজ যেন তাকে বিচার করছে। মনে হলো জীবনের সব ফুলের হিসাব একসাথে বুঝে নিতে হচ্ছে তাকে এই মুহূর্তে। যদি সে সাধারণ একজন মানুষ হতো, যদি তার অতীতটা এত নোংরা না হতো, তাহলে হয়তো তোরা তাকে একটুখানি হলেও মেনে নিত। কিন্তু এখন সবকিছুই যেন দেরি হয়ে গেছে। রৌদ্র আরেকবার দীর্ঘশ্বাস ফেললো, চোখ তুলে আকাশের দিকে তাকালো, যেন নিজের ভেতরের পাপগুলোকে ঢেকে ফেলতে চায় নীরব নীল আকাশের তলায়। রাত 10টা ছুঁই ছুঁই। বাতাসে তোরা রুমের ব্যালকনিতে বসে মনের সুখে আচার খাচ্ছে। ভবনের সামনে অনেক গার্ড পাহারা দিচ্ছে। রৌদ্র রুমে ঢুকে তোরাকে খুঁজতে থাকে। রুমে না পেয়ে ব্যালকনিতে এসে দেখে তোরা আচার খেতে খেতে আরাম করে বসে আছে। রৌদ্র ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, তুই এই রাতে আচার খাচ্ছিস? আচার কোথা থেকে পেলি তুই? তোরা রৌদ্রের কথায় রৌদ্রের দিকে তাকিয়ে করছে হেসে উত্তর দিল, একটা নিরমামুকে বলেছি আমাকে আচার এনে দিতে, না হলে আমি তোদের বসকে বলে দিব আমি আচার খেতে চাইছি কিন্তু দিস নাই। তখন তোদের বস ল্যাংটা করে ব্রিজের উপর রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখবে, তখন তোদের সম্মানও হারাবে, চাকরিটাও যাবে। তোরা কথাটা বলে আবার মনোযোগ দিল আচার খাওয়ায়। মুখে একরস তৃপ্তি, ঠোঁটের কোণে হালকা আচার লেগে আছে। দেখলে মনে হয় কোনো শিশু মজা করে কাঁচা আমের আচার খাচ্ছে। রৌদ্র এক পাশে দাঁড়িয়ে তোরার দিকে তাকিয়ে রইল। সেই দৃশ্য যেন তাকে অদ্ভুত এক অনুভূতিতে ভরিয়ে তুলছে। যেন এই মেয়েটাকে রাগিয়ে রাখা চায়, ভয় দেখানো চায়, কিন্তু বোঝা যায় না। রৌদ্র ধীরে তোরার দিকে এগিয়ে এলো, গলায় অজানা কোমলতা ভেসে উঠল। তোরা রৌদ্রের কোমল সরে চমকে উঠে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। রৌদ্রের চোখে আর সেই আকুল নেই, নেই অহংকার বা রাগ, একটা শান্ত নরম দৃষ্টি তোরার দিকে নিবদ্ধ হয়ে আছে। সেই দৃষ্টিতে যেন কোনো কথা নেই, অথচ তোরার বুকের ভেতর কেমন জানি এক মুহূর্তে থেমে গেল সবকিছু। সে চুপ করে রৌদ্রের দিকে তাকিয়ে রইল, যেন বুঝতে চেষ্টা করছে এই মানুষটা হঠাৎ এমন করে তাকিয়ে আছে কেন। তোরা এখনো নিজের ভাবনার ভেতরে ডুবে আছে। রৌদ্রের সেই শান্ত চোখের দৃষ্টি যেন তার মনের ভেতর ঢুকে বসে আছে। ঠিক তখনই রৌদ্র এক হাত বাড়িয়ে তোরার ঠোঁটের কোণে লেগে থাকা আচারের দাগটা আলতো করে মুছে দিল। তোরা মুহূর্তে চমকে উঠল, বুকের ভেতর ধুক করে উঠল কিছু একটা। রৌদ্র আঙুলের ছোঁয়া বিদ্যুৎ চমকের মতো কাঁপিয়ে দিল তোরার শরীর। সে কিছু বলার আগেই রৌদ্র তোরার কানের কাছে মুখ নিয়ে গিয়ে খুব নিচু গলায় নরম অথচ গভীর স্বরে বলল, তোরা আমি যদি তোর সব শর্ত মেনে চলি তাহলে তুই কি আমার হবি? তোরা স্থির হয়ে গেল, চোখের পাতা কাঁপছে, বুকের ভেতর ঢেউ খেলছে অজানা অনুভূতি, কিন্তু মুখে কোনো কথা নেই, শুধু নিঃশব্দ নীরবতা। আর রৌদ্রের নিঃশ্বাসের উষ্ণতা তার গাড়ি ছুঁয়ে যাচ্ছে। রৌদ্র তোরার চোখের দিকে তাকিয়ে রইল, সেই দৃষ্টিতে কোনো আগুন নেই, শুধু এক অদ্ভুত কোমলতা, এক অচেনা আবেগের পরশ। তোরাকে কিছু বলতে না দেখে রৌদ্র গলার সুরটা আরো নিচু করে পড়ল, যেন প্রতিটি শব্দ তোরার বুকের ভেতর গলে পড়ছে। কি হলো জান, বল না একবার, আমি যদি সব ছেড়ে দিই তুই কি আমার হবি? তোরা চমকে উঠল, রৌদ্রের গরম নিঃশ্বাস তার গালের পাশে ছুঁয়ে যাচ্ছে। শরীরটা এক অচেনা শিহরণ বয়ে গেল। সে বুঝতে পারছে না কি বলবে। এই তো কিছুদিন আগেও রৌদ্র তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ ছিল, আর সব শর্ত দিয়েছিল সে নিজেকে বাঁচানোর জন্য, অথচ আজ এই মানুষটার কণ্ঠে যেন এক অন্যরকম টান। তোরা নিজের ভেতরে লড়ছে, মাথায় যুক্তি, হৃদয়ে অচেনা টানাপোড়েন। অবশেষে নিজের অজান্তেই সে রৌদ্রের দিকে তাকালো, চোখে একটু ভয়, একটু কৌতূহল আর খুব সামান্য কোমলতা।
উষ্ণতা মিশে আছে। এক মুহূর্তের দ্বিধার পর তোরা নিঃশব্দে হ্যাঁ সূচক মাথা নাড়ল। রৌদ্রের ঠোঁটে এক মৃদু মুচকি হাসি ফুটে উঠল। সে আলতো করে তোরার গাল টেনে তোরার মুখে নরম করে ফু দিল, যেন ভালোবাসার ছোঁয়া নয়, কোনো প্রতিশ্রুতির ইঙ্গিত। তারপর আর কিছু না বলে ধীরে ধীরে পেছনে ফিরে রুম ছেড়ে চলে গেল। তোরা স্থির হয়ে বসে রইল। সবকিছু যেন তার মাথার ওপর দিয়ে চলে গেল। মনটা অদ্ভুত ভিজে উঠেছে। একটু আগে কি হলো, কেন রৌদ্রের এমন শান্ত দৃষ্টি তাকে এতটা বিচলিত করলো তা সে বুঝতেও পারছে না। তার বুকের ভেতর হঠাৎ করে এক অজানা ঢেউ উঠছে, শরীরে অজানা শিহরণ বয়ে যাচ্ছে, যা সে নিজের সাথেও পরিচয় করতে পারছে না। তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। সবাই কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।